জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র আমেরিকার চাপে নিজে বাঁচতে পুলিশের ওপর দায়ভার চাপা পেয়ে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা। এরপর থাকছে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সবশেষে দেখবেন ডাক্তার ইউনূসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা, আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন প্রফেসর ইউনূস। যদি মনে করেন যে 7 জন মন্ত্রীকে পদত্যাগ করেন, একদম মন্ত্রী ধরে বলবেন পদত্যাগ করে, সে এখান থেকে আসলে জাতিকে আসলে শেখ হাসিনার প্রতি আস্থা কি ফিরে আসবে, ফিরে পাবে? ক্যান্সার হয়ে গেছে, এখন যদি আপনি হাঁটুতে মলম দেন আপনার কাজ হবে না, আপনার মগজে পছন্দ হচ্ছে, আপনি হাতে পায়ে ট্রিটমেন্ট করলে কাজ হবে না। মূল পছন্দটা আসলে শেখ হাসিনারই শুরু হয়ে গেছে। তিনি যদি বলতেন, তিনি যদি এইভাবে আশকারা না দিতেন, আজকে মন্ত্রীরা এমপিরা প্রত্যেকটা মন্ত্রী এমপি শেখ হাসিনার বাইরে একটা কথা বলে না। শেখ হাসিনা যা বলে সেই পালস নিয়ে তার মন্ত্রী এমপি মন্ত্রীরা কথা বলে। সুতরাং এখন এমপি মন্ত্রী চেঞ্জ করে যদি তিনি মনে করে যে তিনি সাধু হয়ে গেছে, আমার মনে হয় না জনগণ এটা বিশ্বাস করবে। দেশে এখন আগুন লেগেছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই আগুনের জন্য প্রধান দায়ী হচ্ছে শেখ হাসিনা। আমাদের প্রথম কাজ হচ্ছে যিনি আগুন লাগিয়েছে তাকে চিহ্নিত করা এবং তাকে সরানো। তারপরে কে ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা নিবে, সেটা হচ্ছে জনগণ ঠিক করবে। জনগণই ঠিক করবে শেখ হাসিনাকে নামানোর বিষয়টা, এবং জনগণই ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে। 1971-এর পরে এমন গণহত্যা আর কখনোই হয়নি। এতগুলো লাশের উপর দিয়ে কোনো মানুষ ক্ষমতায় থাকতে পারে না। তাকে গদি ছেড়ে দিয়ে তাকে তার ক্ষমা চাইতে হবে, তার গদি ছেড়ে দিয়ে তাকে এই সরকার থেকে বিদায় নিতে হবে। ন্যূনতম লজ্জা থাকে তাহলে মানুষের এই দাবি মেনে নেন। মাত্র তার অহংকারের জন্য এতগুলো ছাত্রকে জীবন দিতে হয়েছে। যেই দাবি ছিল এই দাবিটি 1 ঘন্টায় টেবিলে বসে মীমাংসা করা যেত। আজকে যেই রায় এসেছে, আদালত যেই রায় করেছে এবং সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে, এতটা হয়তো প্রয়োজন ছিল না। শুধুমাত্র অহংকারের কারণেই এই ছাত্রগুলোর বুকে এইভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এবং এতগুলো প্রাণ, তাজা প্রাণকে চলে যেতে হয়েছে। এতগুলো লাশের উপর দিয়ে কোনো মানুষ ক্ষমতায় থাকতে পারে না। 1971-এর পরে এমন গণহত্যা আর কখনোই হয়নি। স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, এরশাদের আন্দোলনে এত প্রাণ, হাতে গোনা 2-4টা মৃত্যুর পরেই এই বেহাইয়া এরশাদ তার গতি ছেড়ে দিয়েছিল। কিন্তু এই খুনি হাসিনা এতগুলো লাশের পরেও একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচার মানুষ আর বিশ্বাস করে না। গত 16 বছর ধরে যেই শোষণ নির্যাতন চালিয়েছে, এইটা মানুষ মুখ বুঝে সহ্য করে গেছে। কিন্তু যখন তার সন্তানের লাশ তার ঘরে পৌঁছেছে, যখন তার সন্তানকে কবরে দাফন করতে হয়েছে, তখন সে আর এই স্বৈরাচারের আন্ডারে আর 1 মিনিট থাকবে না। এখন সবার সাধারণ মানুষের যে দাবি, এই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমরা আজকে ছাত্রদের সাথে একত্রিত হয়েছি। ছাত্রদের যে মিছিল, যে লাশের মিছিল হয়েছে, আর একটি লাশ আমরা দেখতে চাই না। আমরা জানি এই সরকারকে পতনের মধ্যে দিয়ে তাকে গদি ছেড়ে দিয়ে তাকে তার ক্ষমা চাইতে হবে, তার গদি ছেড়ে দিয়ে তাকে এই সরকার থেকে বিদায় নিতে হবে। আমরা মনে করি সাধারণ মানুষের যে দাবি, এই দাবিকে উপেক্ষা করার আর উপায় নেই। আপনার যদি ন্যূনতম বিবেক বোধ থাকে, ন্যূনতম লজ্জা থাকে, তাহলে মানুষের এই দাবি মেনে নেন এবং ভালোই গদি ছেড়ে দিয়ে পালাবার পথ খুঁজেন। আন্তর্জাতিক কমিউনিটি থেকে আমরা কিছু মেসেজ পেয়েছি, যেমন ড্যান মজুনার পক্ষ থেকে একটা বার্তা এসেছে যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলগুলো নেতৃত্বে আসছে। এই বিষয়ে আসলে আপনি দেশের মানুষের জন্য আসলে বার্তা আছে কিনা? দেখেন, দেশে এখন আগুন লেগেছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই আগুনের জন্য প্রধান দায়ী হচ্ছে শেখ হাসিনা। আমাদের প্রথম কাজ হচ্ছে যিনি আগুন লাগিয়েছে তাকে চিহ্নিত করা এবং তাকে সরানো। তারপরে কে ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা নিবে, সেটা হচ্ছে জনগণ ঠিক করবে। জনগণই ঠিক করবে শেখ হাসিনাকে নামানোর বিষয়টা, এবং জনগণই ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে, কোন রাজনৈতিক দল আসবে, কেমন রাজনৈতিক দল আসবে, সেটা জনগণ যাকে ভোট দিবে, যাকে ক্ষমতায় বসাবে, সেই ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। দেশের মানুষকে হতাশ না হওয়ার জন্য কি আহ্বান জানাবেন? আমার বক্তব্যের মধ্যে দিয়ে জাতির হতাশা কিংবা আশা কোনো নির্ভর করে না। সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি আমি একজন সাধারণ মানুষ হিসেবে আজকে মিছিলে এসেছি। আমি জানি সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি একদিন পূরণ হবে। বিষয় আছে সরকারের পরিবর্তন অনিবার্য সত্য, এটা কি বলা যায়? অবশ্যম্ভাবী বলা যায়? আপনি আমাকে বাদ দেন, আপনি একটা রিক্সা শ্রমিককে জিজ্ঞেস করেন, আপনি একটা গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করেন, আপনি একটা খেটে খাওয়া মাটি কাটে একটা শিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন, যে ন্যূনতম বিবেকবোধ আছে তাকে জিজ্ঞেস করেন যে তাকে আর ক্ষমতায় দেখতে চাই কিনা। এটা আমরা যারা তথাকথিত একটু সুবিধাজনক অবস্থানে, তথাকথিত একটু শিক্ষিত বলে নিজেকে দাবি করি, তার দাবি না, সাধারণ মানুষের দাবি। আর সাধারণ মানুষের দাবি সব সময় পূরণ হবে, এটাই হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা মন্ত্রীদেরকে চেঞ্জ করার চেষ্টা করতেছে, পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তারা তো আসলে ক্ষমতা ছাড়বে এইরকম প্ল্যানে তো তাদের কর্মকাণ্ড দেখে আমরা মনে করছি। কোনো স্বৈরশাসকই কখনো ক্ষমতা ছাড়া চিন্তা করে না, তাকে বাধ্য করতে হয় এবং জনগণ তাকে বাধ্য করবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, যদি মনে করেন যে একটা লাস্ট প্রশ্ন, যদি মনে করেন যে 7 জন মন্ত্রীকে পদত্যাগ করেন, একদম মন্ত্রী ধরে বলবেন পদত্যাগ করে, সে এখান থেকে আসলে জাতিকে আসলে শেখ হাসিনার প্রতি আস্থা কি ফিরে আসবে, ফিরে পাবে কি? দেখেন, এইটা হচ্ছে আপনার ক্যান্সার হয়ে গেছে, এখন যদি আপনি হাঁটুতে মলম দেন আপনার কাজ হবে না, আপনার মগজে পছন্দ হচ্ছে, আপনি হাতে পায়ে ট্রিটমেন্ট করলে কাজ হবে না। মূল পছন্দটা আসলে শেখ হাসিনারই শুরু হয়ে গেছে। তিনি যদি বলতেন, তিনি যদি এইভাবে আশকারা না দিতেন, আজকে মন্ত্রীরা এমপিরা প্রত্যেকটা মন্ত্রী এমপি শেখ হাসিনার বাইরে একটা কথা বলে না। শেখ হাসিনা যা বলে সেই পালস নিয়ে তার মন্ত্রী এমপি মন্ত্রীরা কথা বলে। সুতরাং এখন এমপি মন্ত্রী চেঞ্জ করে যদি তিনি মনে করে যে তিনি সাধু হয়ে গেছে, আমার মনে হয় না জনগণ এটা বিশ্বাস করবে। এটা জনগণের উপর ছেড়ে দেন, জনগণ তাকে কিভাবে নামাবে এটা জনগণ ঠিক করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কয়েক মাসের মাথায় ডাকা আজকের বৈঠকে আলোচনা হতে পারে বেনজির আহমেদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে। ক্ষমতা দেখিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করার সাবেক আইজিপি বেনজির আহমেদ কিভাবে জাতীয় সদাচার পুরস্কার পেয়েছিলেন তার আলোচনা হবে বৈঠকে। এছাড়া সামনের দিনে বেনজির আহমেদের মতো কোনো কর্মকর্তা যাতে এই পুরস্কারের জন্য মনোনীত না হন সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হবে বৈঠক থেকে। এছাড়া বেনজির আহমেদকে দেওয়া পুরস্কারের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
সততা ও কণ্ঠনিষ্ঠতার জন্য সদাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের নানান অনিয়ম দুর্নীতি তথ্য প্রকাশের পর তার সদাচার পুরস্কারটি ফিরিয়ে নেয়ার দাবি করেছে কেউ কেউ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যখন বেনজির আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এর 6.5 মাস পর সরকার তাকে সদাচার পুরস্কার দেয়। 2022 সালে তিনি পুরস্কার গ্রহণ করেন। সদাচার পুরস্কার গ্রহণের কয়েক মাস পরে অবসরে ছুটিতে যান বেনজির আহমেদ। এ পুরস্কার প্রাপ্তির 2 বছরের মাথায় তার অবৈধ অর্জন করা বিপুল সম্পদের তথ্য প্রকাশ পায়। এসব তথ্য নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু এবং আদালতের মাধ্যমে সম্পদ গরবা ব্যাংক হিসাব জব্দের আদেশ আসার আগেই সপরিবারে দেশ ছেড়ে যান পুলিশের সাবেক এই আইজিপি। পিনাকি ভট্টাচার্য বলেন, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দুর্নীতির বিস্তার এখন এতটাই প্রকট ও দুর্নীতি পরায়ণরাই সংখ্যাগরিষ্ঠ। নীতিবান ব্যক্তিরাই প্রায় নিশ্চিতভাবে সংখ্যালঘু, ফলের দুর্নীতিবাজরাই এখন শক্তিশালী। এ অবস্থায় প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করার কথা বলেন, তখন এই প্রশ্ন প্রাসঙ্গিক হবে, যাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে তাদের কত অংশ দুর্নীতিমুক্ত, তত পক্ষপাতহীনভাবে। সব বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে লোম বাঁচতে গিয়ে পুরো কম্বলই উজাড় হয়ে যাবেন না তো? অভিজ্ঞতা বলে এমন আত্মঘাতী কাজ তারা কোনোদিন করবেন না। তাছাড়া উল্লেখিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আত্মরক্ষার স্বার্থে সমন্বয়ের প্রতিবাদে তারা করবেন না। সেই নিশ্চয়তা কে দেবে? দেশের প্রায় প্রতিটি সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহারের দৃশ্যতার সঙ্গে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কোনোবারই ঘোষণা বাস্তবতার মুখ দেখেনি, বরং প্রতিবারই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দুর্নীতির পরিমাণ তার ওদিকে ছাড়িয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য এ সময় আরও বলেন, অপরাধ ও দুর্নীতি করলে কারোরই রক্ষা নেই, এমন আপত্ত বাক্য ক্ষমতাসীনদের পক্ষ থেকে গত 1.5 দশক ধরে ক্রমাগতভাবেই উচ্চারিত হয়ে আছে। এরই মধ্যে বেনজির, আজিজ, ফয়সাল প্রমুখের দুর্নীতির খবর যে সংবাদ মাধ্যমে আসার মতো পরিস্থিতি তৈরি হলো, সেটা সম্ভবত কোনো বিশেষ কারণে তাদের উপর থেকে রাষ্ট্রের নেক নজর উঠে যাওয়ার কারণে। এসব দুর্নীতির ঘটনা অধিকাংশই ঘটেছে রাষ্ট্রের নিরন্তর প্রশ্রয় ও সমর্থনে। এখন যে লাখ লাখ দুর্নীতিবাজের মধ্য থেকে বেছে বেছে 2-4 জনকে ধরা হচ্ছে, এ বিশ্বাস কেবল তখনই জন্মাবে যখন দেখা যাবে গত 15 বছরে ব্যাংক খাতে 24টি ঘটনায় 92,000 কোটি টাকা লোপাট করার সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। শেখ আব্দুল হাই বাচ্চুর হাতে বেসিক ব্যাংকের ধ্বংসপ্রাপ্ত। সংসদ সদস্য সাইফুল জামান চৌধুরী বিদেশে সম্পদ থাকা সত্ত্বেও নির্বাচনী হলফনামায় গোপন করা গত 1.5 দশকের দেশ থেকে